স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় সব অর্জন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষুর ভয়ে যখন কেউ কথা বলতে সাহস পায়নি তখন সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। মঙ্গলবার রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির সমস্যার সমাধান করা, বলেন, জনগণের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছে বিএনপি। কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে কথা বলার সাহস পেত না তখন টেক ব্যাক বাংলাদেশ স্লোগান তুলেছিলেন তিনি। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পদ বাকি। ৩১ দফা বাস্তবায়নে জনমত গ্রহণ করার কথাও জানান তারেক রহমান। ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। আর জরুরি অবস্থা জারির বিষয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত না রাখার পক্ষে দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সাথে ঐক্যমতে পৌঁছালেও সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে অবস্থান দেশের বড় এই রাজনৈতিক দলটির। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। রাষ্ট্রপতির অভিশংসনের ২ কক্ষের ২/৩ ভোটের বিধান চাই উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একজন নয় ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে দলটি। রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে, ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে বিএনপি, তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় দলটি। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। এখন ওনারা বলছিলেন যে কালেকটিভলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে, তাহলে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটা থাকে না। আমরা বলছি এটা বর্তমান প্রভিশন যেটা আছে, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব শব্দটা থাকা উচিত। জরুরি অবস্থা জারির প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না বিএনপি বলে মন্তব্যও দলটির। জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আর একটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চকক্ষের নাম আপার হাউস ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনের মোট 691 সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি রয়েছে দলটির, 500টির বেশিতে একমত, বাকিগুলো পর্যবেক্ষণে। আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরএফএল জগ, জুস রাখার জোশ জগ।
ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া সম্ভব, কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে সেই গল্পই শোনালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে সামাজিক ব্যবসা। সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস 4 দিনের সরকারি সফরে কাতারে রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাতার থেকে আমদানিকৃত এলএনজি আমদানির ব্যয়ের শত শত মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন পরিশোধ করেনি। তবে অন্তর্বর্তী সরকার এই দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে। সপ্তাহ ব্যবধানে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 50 জন। এছাড়াও যে কোনো সংঘাত এড়াতে শিক্ষার্থীদের মোটিভেশন দেয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। ফের উত্তপ্ত রাজধানীর সায়েন্স ল্যাব। মঙ্গলবার দুপুর 12টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ চলে বেলা 3টা পর্যন্ত। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিল, অতর্কিতভাবে সিটি কলেজের কিছু শিক্ষার্থী সিভিল ড্রেসে এবং ড্রেসে তারা হামলা শুরু করে। কয়েকদিন পর পর এটা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না এখান থেকে উস্কানি দিতেছে, এটা খুঁজে বের করতে হবে। সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। পুলিশ জানায়, বারবার দুই কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার। এতে পুলিশের অনেক সদস্য আহত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ নাশকতা করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা, যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখতেছিলাম, এখানে যারা এই যে ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা এটা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসাইন। বলেন, পুরো বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আমরা সব সময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আগামী 2 দিনের জন্য সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে কোহিনূর কেমিক্যাল কারখানার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার বিচারের দাবিতে 5 ঘন্টা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করেন কারখানাটির কয়েক শতাধিক শ্রমিক। এতে যোগ দেয় স্থানীয়রাও। এর ফলে মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফলে সেনা সদস্য, পুলিশ ও র্যাবের তৎপরতায় সড়ক ছাড়ে বিক্ষোভকারীরা। কড়া নিরাপত্তায় কটূক্তিকারী ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। কারখানার কসমেটিক্স বিভাগের ওই কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দুপুর থেকে সড়ক অবরোধ করেন তারা। শরীর জুড়ে জ্বলন্ত কয়েল ও সিগারেটের ছ্যাঁকা, উপড়ে ফেলা হয়েছে হাতের নখ। দিনের পর দিন খেতে না দেয়ায় শরীর হয়েছে কঙ্কালসার। অপহরণের পর বর্বর নির্যাতন করে 6 বছরের শিশুটিকে এভাবেই তৈরি করা হয় ভিক্ষাবৃত্তির জন্য। পাবনার ওই শিশুটিকে 6 মাস পর খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে। পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি থেকে গত বছরের অক্টোবরে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় শানিরদিয়ার এলাকার রফিকুল ইসলাম বিপ্লব। এরপর ভিক্ষাবৃত্তির জন্য প্রস্তুত করতে চালানো হয় বর্বর নির্যাতন।
অপহরণের 6 মাস পর মায়ের কোলে ফিরেছে সোয়াইব হোসেন। দিনের পর দিন না খেতে পেয়ে তার স্বাস্থ্যের অবস্থা কঙ্কালসার। ছোট্ট শরীর জুড়ে জ্বলন্ত সিগারেট আর কয়েলের অসংখ্য ক্ষত। উপড়ে ফেলা হয়েছে হাতের নখ। আমার বাচ্চাকে অনেক টর্চার করছে। আমার বাচ্চা সে মাথা ফাটাই দিছে, লাঠি দিয়ে আঘাত করছে, তারপরে পিঠে ও বুকে পেটে কামড়ানোর চিহ্ন পাইছে, কয়েলের ছেঁকা পেয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে সোয়াইবের। শিশুটির সুস্থ হতে সময় লাগবে 2-3 মাস। মানসিকভাবেও সে পুরোপুরি ভালো নাই। হাসপাতালে যা সুযোগ সুবিধা আছে সবগুলোই তাকে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাটাকে যে পরিমাণ ক্ষত করা হয়েছে এটা একটা সর্বোচ্চ অমানবিক কাজ। সুবিচারটা পাইলে এরকম অমানবিক ঘটনা আগামী দিনে যেন না ঘটে। 18 এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় ভিক্ষা করার সময় সোয়াইবকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত রফিকুল। আমি কিছু কিনে দেই এই কথা বলে সেই রফিকুল ইসলাম নিয়ে যায়। তারপর থেকে এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল। তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত রফিকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রামগতি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকায় ভুক্তভোগীর মা বাদী হয়ে এই মামলা করে। তবে আসামি মাকসুদ পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর বাবা মা বাসায় না থাকার সুযোগে রবিবার দুপুরে একা পেয়ে আসামি মাকসুদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।